শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে 290, আটক 24। কাল পার্লামেন্টের জরুরি অধিবেশন। কলম্বো থেকে শেখ সেলিমের নাতি জায়ানের মরদেহ আসতে পারে কাল। গুরুতর আহত জামাতাকে এখনই আনা যাচ্ছে না। রাইয়ের সুলতানের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপাক্ষিক বৈঠক, 6 সমঝোতা স্মারক সই। পদ্মা সেতুতে কাল বসছে 11তম স্প্যান, দৃশ্যমান হবে 1650 মিটার। শ্রীলঙ্কার সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 2:21 সংবাদে। আপনাদের সাথে আছে আমি রাজিক জামান এবং আমি ফেরদৌসী আহমেদ। এছাড়াও সংবাদে আরো থাকছে, কাল শুরু ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম, রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় বিশেষ সতর্কতা। এদিকে শ্রীলঙ্কায় ভয়াবহ সিরিজ বোমা হামলায় নিহত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরীর মরদেহ কাল আনা হতে পারে দেশে। রাজধানী বনানীতে শেখ সেলিমের বাসা থেকে বের হয়ে এসে সাংবাদিকদের একথা জানান শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। এ সময় তিনি আরো বলেন, জামাতা মশিউর হক চৌধুরী প্রিন্সের দুটি পা মারাত্মক জখম হওয়ায় এখনই আনা সম্ভব হচ্ছে না। তিনি কলম্বোর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাংলাদেশ ও ব্রুনেইয়ের মধ্যে কৃষি, মৎস্য, পশু এবং জ্বালানি খাত সহ 6টি সমঝোতা স্মারক সই হয়েছে। এছাড়া দুই দেশের কূটনীতিক ও সরকারি কর্মকর্তাদের ভিসা ছাড়া ভ্রমণ বিষয়ে একটি কূটনৈতিক নোট বিনিময় হয়েছে। সোমবার স্থানীয় সময় দুপুরে ব্রুনেই সুলতানের সরকারি বাসভবনে সুলতান হাসান আল বলকিয়া এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের পর দুই নেতার উপস্থিতিতেই সমঝোতা স্মারকগুলো সই হয়। কৃষিক্ষেত্রে বৈজ্ঞানিক ও কারিগরি সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারকে সই করেন বাংলাদেশের কৃষিমন্ত্রী আব্দুল রাজ্জাক ও ব্রুনেইয়ের প্রাইমারি রিসোর্স ও পর্যটন মন্ত্রী হাজি আলী বিন আপং। মৎস্য প্রাণী সম্পদের সহযোগিতা বিষয়ে দুটি সমঝোতা স্মারক সই করেন বাংলাদেশের প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু ও হাজি আল বিন আপং। শিল্প সংস্কৃতিতে সহযোগিতা বিষয়ক সমঝোতায় সই করেন প্রতিমন্ত্রী কে এম খালিদ এবং ব্রুনেইয়ের সংস্কৃতি, যুব ক্রীড়া মন্ত্রী হাজি আমিনুদ্দিন ইহসান। যুব ক্রীড়া খাতে সহযোগিতা বিষয়ে সমঝোতা স্মারকে সই করেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল ও হাজি আমিনুদ্দিন ইহসান। এলএনজি ও এলপিজি সরবরাহ সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারকে সই করেন বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং ব্রুনেই জ্বালানি, জনশক্তি ও শিল্পমন্ত্রী হাজি মাতসানি। পদ্মা সেতুর 11তম স্প্যান বসছে কাল। জাজিরা অংশে 33 ও 34 নম্বর পিলার যুক্ত করবে এই স্প্যান। সকালে মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে স্প্যানটি নিয়ে যাওয়া হয়েছে। আবহাওয়া স্বাভাবিক থাকলে কালই সংযুক্ত হবে এই স্প্যান। এতে দৃশ্যমান হবে মূল পদ্মা সেতুর 1650 মিটার, যার মধ্যে জাজিরা প্রান্ত থেকে সেতু কাঠামোর এ পর্যন্ত দৈর্ঘ্য দাঁড়াবে 1500 মিটার। 150 মিটারের অন্য স্প্যানটি গেল 10 এপ্রিল মাওয়া অংশে বসানো হয়েছে। কাল থেকে শুরু হচ্ছে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম। 2003 সালের 1 জানুয়ারি বা তার আগে জন্ম নেয়া 80 লাখ ব্যক্তি তথ্য সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছে ইসি। প্রথমবারের মতো তালিকায় অন্তর্ভুক্ত হচ্ছেন হিজড়ারা। আর রোহিঙ্গা অধ্যুষিত 32 উপজেলায় তালিকা হালনাগাদে জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। বিস্তারিত স্মৃতিমণ্ডলের রিপোর্টে। একদিন পরেই বাড়ি বাড়ি গিয়ে ভোটারযোগ্য নাগরিকদের তথ্য সংগ্রহের কাজ শুরু করবে নির্বাচন কমিশন। তথ্য সংগ্রহের কাজ চলবে 13 মে পর্যন্ত। যাদের বয়স 18 হয়নি কিন্তু 16 পেরিয়েছে তাদের তথ্য সংগ্রহ করা হবে। এরপর 25 মে থেকে 30 অক্টোবর পর্যন্ত চলবে নির্ধারিত কেন্দ্রের নাগরিকদের আঙ্গুলের ছাপ সংগ্রহ ও নিবন্ধনের কাজ। হালনাগাদে নতুন ভোটারের পাশাপাশি মৃত ভোটারদের নাম বাদ দেয়া এবং ভোটার স্থানান্তরের আবেদনও নেওয়া হবে। তথ্য সংগ্রহকারীদেরকে ইতিমধ্যে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং তাদেরকে সুপারভিশন, মনিটরিং করার জন্য আমরা বিভাগীয় পর্যায়ে কমিটি গঠন, জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে। আগে আমরা 4 আঙ্গুলের ছাপ নিতাম, এবার আমরা 10 আঙ্গুলের ছাপ নেব এবং চোখের আইরিশ নেব এবং আমাদের প্রত্যাশা আছে যে আমরা সরাসরি যারা নতুন ভোটার হবে তাদেরকে আমরা স্মার্ট কার্ড দেব। প্রথমবারের মতো অন্তর্ভুক্ত হবেন হিজড়ারা।
আর রোহিঙ্গা অধ্যুষিত অঞ্চলে তথ্য সংগ্রহে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। বিশেষ কমিটিও গঠন করা হয়েছে। আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থা যারা আমাদেরকে সহযোগিতা করবে, এর মধ্যে আমাদের ডিজিএফআই, এর মধ্যে এনএসআই এবং সেনাবাহিনীর প্রতিনিধিও কিন্তু সেখানে থাকবে, যাতে করে কোনো রোহিঙ্গা অথবা যা বাংলাদেশের নাগরিক হওয়ার যোগ্য যারা না, কোনোভাবেই যেন বাংলাদেশের নাগরিকত্ব পায় না। নির্ভুল ভোটার তালিকা প্রস্তুতে অগ্রাধিকার দিয়ে এরই মধ্যে সব প্রস্তুতি শেষ হয়েছে। বেসিক যে তার প্যারামিটারগুলো, সেই প্যারামিটারগুলো আমরা তাকে প্রিন্ট আউট করে তাকে দেখাবো যে এই প্যারামিটারগুলো ঠিক আছে কিনা। তখন ঠিক থাকলে তখন সে আবার নিচে সিগনেচার করবে যে আমি উপরের তথ্য সম্পূর্ণ সঠিক, সুতরাং আর কোনো ভুল নাই। সুতরাং সেটাও কিন্তু আমরা সার্ভারে আমরা সংরক্ষণ করব। 52,500 জন তথ্য সংগ্রহকারী, 10,500 সুপারভাইজার এবং 700 সহকারী রেজিস্ট্রেশন অফিসার ভোটার তালিকা হালনাগাদের কাজ করবেন। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরবো তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকছে। ধর্মীয় ভাব গাম্ভীর্যে পবিত্র শবে বরাত পালন, দেশ ও মানব জাতির শান্তি সমৃদ্ধি কামনা। লক্ষ্মীপুরে স্ত্রীর স্বীকৃতি চাওয়া অগ্নিদগ্ধ তরুণীর মৃত্যু, অভিযুক্ত স্বামী পলাতক, আটক 4। আবার আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদ। অতীতের ভুলের জন্য ক্ষমা এবং ভবিষ্যতের সুখ, সমৃদ্ধি ও শান্তি কামনায় ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে পবিত্র শবে বরাত পালন করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা। মসজিদগুলোতে রাতভর নফল নামাজের পাশাপাশি কোরআন তেলাওয়াত ও বিশেষ মোনাজাতে অংশ নেন মুসল্লিরা। দেখুন মফিউর রহমানের রিপোর্ট। পবিত্র রজনী শবে বরাত, ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি লাভে ইবাদত বন্দেগীতে মশগুল। মহান স্রষ্টার কাছে মাপ চাইছেন, কামনা করছেন রহমত। বান্দার আবেদনে আল্লাহ তাআলা খুলে দেন রহমতের দরজা। তাই মসজিদে মসজিদে ভিড় ধর্মপ্রাণ মুসল্লিদের। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় এবং সামাজিক জীবনে যেন আল্লাহ তাআলা মঙ্গল এবং কল্যাণ দেন। দেশের প্রজার রহমত বর্ষণ করে আল্লাহ, বাংলাদেশের সমস্ত মানুষকে যাতে আল্লাহ শান্তিতে রাখে। নিজেকে পাপমুক্ত রাখতে মহান সৃষ্টিকর্তার অনুগ্রহ চান তারা। স্বজনসহ অন্যান্যরা যাতে জান্নাতবাসী হন তার জন্য দোয়া করছেন মুসল্লিরা। শবে বরাত ভাগ্য নির্ধারণের রাত, তাই আল্লাহর কাছে সবার প্রার্থনা ছিল নিজের জন্য, স্বজনদের জন্য, দেশের জন্য, মানব জাতির জন্য সবাই যেন শান্তিতে থাকে। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। স্ত্রীর স্বীকৃতি চাওয়ায় লক্ষ্মীপুরে কেরোসিন ঢেলে লাগানো আগুনে দগ্ধ তরুণী শাহিনুর ঢাকা মেডিকেল চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এই ঘটনায় আটক করা হয় 4 জনকে। অভিযুক্ত স্বামী সালাউদ্দিন পলাতক রয়েছে। রোববার রাতে শাহিনুরকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে পাঠানো হয়। সকালে চিকিৎসাধীন অবস্থায় বার্ন ইউনিটে তিনি মারা যান। তার শরীরের 55% পুড়ে যায়। এর আগে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অগ্নিদগ্ধ শাহিনুর সাংবাদিকদের জানান, সালাউদ্দিনের সাথে 1.5 বছর আগে গোপনে বিয়ে হয় তার। পরে স্ত্রীর স্বীকৃতি চাইলে শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। দগ্ধ শাহিনুরের বাড়ি চট্টগ্রামের রাউজানের নতুন হাট এলাকায় সোনাগাজী গ্রামে। লক্ষ্মীপুর থেকে যে রোগীটা এসেছিল, এটা গতকাল রাতে এসছে। এটা 55% ফ্লেম বার্ন ছিল, তার সাথে সাসপেক্টেড ইনহেলেশন ইনজুরি ছিল। রাতের বেলা তাকে রিঅ্যাসেস করে আমরা আইসিইউতে রাখি। সকালবেলাও আমরা ফলো আপ দিই, দেখার পর দেখা যায় যে তার স্যাচুরেশন অনেক কম ছিল। কিছুক্ষণ আগে রোগীটা আসলে এক্সপায়ার করে। দিনাজপুরের ঘোড়াঘাটে টেন্ডারবিহীন পুরনো ও মূল্যবান গাছ কাটার অভিযোগ উঠেছে প্রভাবশালী মহলের বিরুদ্ধে। স্থানীয়রা বাধা দিলে দেয়া হয় হুমকি। এদিকে উপজেলা প্রশাসন 167টি গাছের টুকরো জব্দ করে এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। হিলি প্রতিনিধি সালাউদ্দিন বকুলের রিপোর্ট জানাচ্ছেন রত্নাজামান। টেন্ডারের নামে নম্বরবিহীন আম, কাঁঠাল, তাল কোনো গাছই রক্ষা পায়নি দিনাজপুরের ঘোড়াঘাট এলাকায়। মসজিদের পুরনো গাছও এলাকাবাসীর বাধা উপেক্ষা করে কেটে নেওয়া হয়। এলাকাবাসীর অভিযোগ, বাধা দিলে প্রভাবশালীরা দেয় হুমকি। এই গাছ তো নাম্বার নেই, কেন কাটা হয়?
আমি টাকা দেখিনি নি, আমি তো এটা ডাক দিয়ে নিছি, টাকা দেখিনি নি, তোমার এখানে কি বাজলো? টেন্ডারের মাল কিভাবে হয়? এখানে কোনো গাছের মতো কোনো সিরিয়াল নাম্বার দেওয়া নাই, এটা টেন্ডারের মাল তো নয়। ক্ষমতাশালী নেতা উনি ফোন দিল আমার, ঝামেলা আমি টেন্ডারে নিছি, গাছটা ছাড়ে দেন। পুরানা বটের গাছ, গাছটা না হলে 60 বছর বয়স হবে, সে গাছটাও কাটে নিয়ে গেছে। আমটাম ফল বিক্রি করি, মসজিদে উন্নত হয়, কাটার সময় এরা সব কাটে নিয়ে চলে গেল। ঘোড়াঘাট মহাসড়কের রানীগঞ্জ বাজার হতে নূরজাহানপুর হয়ে কানাগাড়ি পর্যন্ত সড়কের দুই পাশে মোট 1320টি গাছ বিক্রির জন্য দিনাজপুর বন বিভাগ থেকে টেন্ডার দেয়া হয়। উপজেলার শামসুল ও ভুট্টো নামে দুজন টেন্ডার পান, তবে টেন্ডারের বাইরে গাছ কাটার অভিযোগ অস্বীকার করেন অভিযুক্তরা। ম্যাডাম কিছু গাছ কিনতে গিয়ে করছে, আপনার জব্দ করছে, অভিযোগের ভিত্তিতে প্রাথমিক অবস্থা যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটে। এদিকে কোনো অনিয়মের সুযোগ নেই দাবি বন বিভাগ কর্মকর্তার। জেলা পরিষদের কাজ জেলা পরিষদের মার্কা করছে, বন বিভাগের কাজ বন বিভাগ মার্কা করছে, রোডসের কাজ রোডস মার্কা করছে, এখানে কোনো অনিয়মের সুযোগ নেই। অভিযোগের ভিত্তিতে 167টি গাছের টুকরো জব্দ করা হয়েছে বলে জানান উপজেলার নির্বাহী কর্মকর্তা। যারা পাবে তারা আমার কাছে আবেদন করলে যাচাই বাছাই অন্তে তারা যদি পায় তাদের ব্যবস্থা গ্রহণ করা হবে, না পাইলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দ্রুত তদন্ত করে টেন্ডারবিহীন গাছ কাটার বিচার চান স্থানীয়রা। রত্না জামান, 21 টেলিভিশন। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, সম্ভাবনার বাংলাদেশ। কার্পেট ও হস্তশিল্পের কাজ করে স্বাবলম্বী ময়মনসিংহের শতাধিক প্রতিবন্ধী নারী। 2000 সালে এই নারীদের জন্য একটি ক্লাব প্রতিষ্ঠা করে ফ্রান্স ভিত্তিক তেইজি ব্রাদার কমিউনিটি। আর ক্লাবটিকে কেন্দ্র করেই ভাগ্য ফিরেছে প্রতিবন্ধী নারীদের। ময়মনসিংহ প্রতিনিধি আতর রহমান জুয়েলের রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। ময়মনসিংহ মহানগরীর পলাশপুর পালপাড়ার ময়না আক্তার 2008 সালে বাসার পাশের রেল লাইনে ট্রেন দুর্ঘটনায় বাম পা হারায়। প্রতিবন্ধী ময়নার জীবন কিভাবে চলবে এই নিয়ে দিশেহারা হয়ে পড়ে তার পরিবার। এ অবস্থায় প্রতিবেশী এক ভাইয়ের পরামর্শে ময়না যোগ দেয় মহিলা ক্লাবের কার্পেট কারখানায়। এখানে কাজ শিখে ময়না এখন স্বাবলম্বী। আমি কার্পেটের কাজটা শিখলাম, শিখার পরে এখন আমি চলতে পারি, ফ্যামিলিতেও কিছু টাকা দিতে পারি, আবার ছোট বোনটাকেও পড়াইতে পারতাছি। শুধু ময়না না, এই মহিলা ক্লাবের কার্পেট ও হস্তশিল্প কারখানায় শতাধিক প্রতিবন্ধী নারী কাজ করে স্বাবলম্বী হয়েছেন। তাদের তৈরি দৃষ্টিনন্দন এসব পণ্য দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি হচ্ছে বিদেশেও। আমরা ফ্যামিলিতেও কোনো দাম পাই না এবং সমাজে তো আরোই না, তখন তো সমাজও মনে করে আমরা ফ্যামিলির বোঝা। যারা পড়াশোনা করব তাদের যেন দিতে পারে, আমার এরকম ইচ্ছা আছে। নিজের প্রতিবন্ধী মনে হয় না, মনে হয় কি আমি 10 জনের মতন একটা সুস্থ মেয়ে। তবে প্রতিষ্ঠানটি গতিশীল রাখতে সরকারি পৃষ্ঠপোষকতার প্রয়োজন বলে মনে করেন এই কর্মকর্তা। কয়েকটা দেশে বাইরেও বিক্রি করতে পারতেছি, কিন্তু তা থেকে আমাদের যে অর্থ আসছে তা আমরা আমাদের এই বন্ধের চাহিদা সঠিকভাবে পূরণ করতে পারছি না। সরকারের পক্ষ থেকে এসব নারীদের সহায়তায় এগিয়ে আসার কথা জানালেন জেলা প্রশাসক। স্বল্প যে ঋণ যেটা আছে ক্ষুদ্র শিল্পের জন্য, সেই ঋণের জন্য আবেদন করলে তারা যদি আমাদেরকে জানায়, আমরা সংশ্লিষ্ট ব্যাংকের সাথে যোগাযোগ করে তাদের জন্য ঋণের ব্যবস্থা করবে। মাসুম আলিসা, 21 টেলিভিশন। আবারও নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরবো তখন যা থাকবে। ভারতে লোকসভা নির্বাচনের প্রচারণে ও কলম্বো হামলা ইস্যু, মোদি মমতা পাল্টা পাল্টি। টাইগারদের বিশ্বকাপ প্রস্তুতি শুরু, অনুশীলনে ঘাম ছড়ালেন মুশফিক তামিমরা। মাঠে গড়াচ্ছে বঙ্গমাতা অনূর্ধ্ব 19 নারী আন্তর্জাতিক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে সন্ধ্যা 6টায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে লড়বে ফেভারিট বাংলাদেশ। প্রথমবারের এই আয়োজনে শিরোপা ঘরে রাখতে চায় স্বাগতিক মেয়েরা। দেখুন পারভেজ কোকনের রিপোর্ট। দেশের মাঠে প্রথমবারের মতো বড় পরিসরে 6 জাতির অনূর্ধ্ব 19 আন্তর্জাতিক বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। রাজধানীর একটি হোটেলে উন্মোচিত হল টুর্নামেন্টের ট্রফি। মেয়েদের বয়সভিত্তিক ফুটবলে ইদানিং দারুণ সফল বাংলাদেশ। সাফল্যের পথে এগিয়ে চলা বাংলাদেশের মেয়েদের সামনে এবার নতুন চ্যালেঞ্জ। যারা খেলবে তারাও চমৎকার ভাবে তাদের পারফরমেন্স রাখবে এবং বাংলাদেশকে বিশ্বে মেয়েদের ফুটবলে এবং মেয়েদের ক্রীড়ায় পরিচিত করে তুলতে পারবে। সবকিছু নির্ভর করছে আমাদের এই টুর্নামেন্টে বাংলাদেশ টিমের পারফরমেন্সের উপর। টুর্নামেন্ট ঘিরে প্রস্তুতিতে
কোনো ঘাটতি রাখেননি কোচ গুলাম রব্বানী ছোটন। অনুশীলন ও বিভিন্ন টুর্নামেন্টে ব্যস্ত থাকায় ফর্মেই আছে বাংলাদেশ। মাঠে নিজেদের সেরাটা দিয়েই প্রথম শিরোপা নিজেদের ঘরেই রাখতে চায় বাংলাদেশের মেয়েরা। এখানে আমাদের মেয়েরা তাদের বেস্টটা দিয়েই খেলেই ম্যাচ বাই ম্যাচ উইন করবে। আমরা চেষ্টা করব যে আমাদের সর্বোচ্চ দিয়ে আমাদের ভালো খেলাটা উপহার দিতে। আমাদের এই বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের যে বাকি 5টি দল এসেছে তাদের সাথে মোকাবেলা করার জন্য প্রস্তুত। এদিকে বাংলাদেশের বিপক্ষে আগেও খেলেছে আরব আমিরাতের মেয়েরা। ঘরের মাঠে বাংলাদেশ শক্তিশালী হলেও নিজেদেরই ফেভারিট মানছেন দলের কোচ জুমা আল তাহারি। We know in the qualification we've been playing and they've been champion of the qualification. 26 এপ্রিল নিজেদের দ্বিতীয় ম্যাচে কিরগিজস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। পারভেজ খোকন, 21 টেলিভিশন। শেষ করব দুপুর 2টার 21 সংবাদ। তবে চাপার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে 290, আটক 24। কাল পার্লামেন্টের জরুরি অধিবেশন। কলম্বো থেকে শেখ সেলিমের নাতি জায়ানের মরদেহ আসতে পারে কাল। গুরুতর আহত জামাতাকে এখনই আনা যাচ্ছে না। এর সুলতানের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপাক্ষিক বৈঠক, 6 সমঝোতা স্মারক সই। পদ্মা সেতুতে কাল বসছে 11তম স্প্যান, দৃশ্যমান হবে 1650 মিটার। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরবর্তীতে সন্ধ্যা 6টায় রয়েছে 21 চট্টগ্রাম সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।